আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স। আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি এস.এম. শাহিন শাহ নেওয়াজ, প্রভাষক আইসিটি, ইপোস্টালি ডিগ্রি কলেজ, তারাগঞ্জ, রংপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এখানে একটি ছবি দেখা যাচ্ছে। ছবিটিতে একজনকে দেখা যাচ্ছে, বলো তো দেখি উনি কে? তোমরা চেষ্টা করো। তিনি হলেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খারিজমি, যাকে আমরা মুসা আল খারিজমি নামেই চিনি। তিনি ছিলেন একাধারে গণিতজ্ঞ, ভূগোলবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তিনি তার গণিত বইয়ে সর্বপ্রথম অ্যালগরিদমের ধারণা দেন এবং তার নাম অনুসারে অ্যালগরিদম নামকরণ করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি আজকে আমরা মুসা আল খারিজমির অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। পাঠ পরিচিতি। আজকে আমরা যা শিখব তা হলো অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সুডোকোড। তাহলে তোমরা বই, খাতা ও কলম নিয়ে বসে পড়ো। এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, অ্যালগরিদম ও ফ্লোচার্ট ব্যাখ্যা করতে পারবে, অ্যালগরিদম তৈরির শর্তসমূহ বর্ণনা করতে পারবে, অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরির সুবিধাসমূহ বর্ণনা করতে পারবে, ফ্লোচার্ট তৈরির নিয়মসমূহ বর্ণনা করতে পারবে, ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীকসমূহের ব্যবহার বর্ণনা করতে পারবে, সুডোকোড ব্যাখ্যা করতে পারবে। শুরুতেই আমরা অ্যালগরিদম কি তা জানব। তাহলে অ্যালগরিদম কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগরিদম বলা হয়। আমি আবারও বলছি, কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগরিদম বলা হয়। এক কথায়, কোনো একটি কাজের ধারাবাহিক বর্ণনা, অর্থাৎ কোনটার পর কোনটা হবে, তারপর কি হবে, তারপর কি হবে, এই যে বর্ণনা, এটাকে আমরা অ্যালগরিদম বলছি। কোনো সমস্যাকে কম্পিউটার প্রোগ্রামিং দ্বারা সমাধান করার পূর্বে কাগজে কলমে সমাধান করার জন্যই অ্যালগরিদম ব্যবহার করা হয়। তাহলে এখন আমরা একটি অ্যালগরিদমের উদাহরণ দেখব। মনে করো তোমরা তোমাদের ছোট ভাই অথবা বোনকে দুটি সংখ্যার গড় নির্ণয় করতে বললে, তাহলে সে কি করবে? সে প্রথমেই খাতা ও কলম নিয়ে বসে পড়বে। তারপরে সংখ্যা দুটি কি কি তা তোমাদের কাছে জানতে চাবে। এরপরে সে কি করবে? সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করবে। তারপরে কি করবে? তারপরে তোমাদেরকে ফলাফলটা দেখাবে এবং শেষ করবে। এটাই অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদমের ভাষায় আমরা লিখব, প্রথম ধাপে শুরু, দ্বিতীয় ধাপে এ ও বি এর মান গ্রহণ। যেহেতু দুটি সংখ্যার কথা বলেছে এবং সংখ্যা দুটি নির্দিষ্ট নয়, তাই আমরা এ ও বি নিলাম। তাহলে এখানে এ ও বি দুটি ভেরিয়েবল বা চলক। তৃতীয় ধাপে এভিজি সমান সমান এ যোগ বি ভাগ 2 নির্ণয় করি। তাহলে এখানে এভিজি, অ্যাভারেজকেই আমরা সংক্ষেপে এভিজি লিখেছি। অ্যাভারেজের অর্থ হলো গড়। তোমরা এখানে গড়ও লিখতে পারো। চতুর্থ ধাপে এভিজি এর মান প্রদর্শন এবং পঞ্চম ধাপে শেষ। তাহলে আমরা অ্যালগরিদম করতে গেলে আমাদেরকে এই শুরু এবং শেষ থাকতেই হবে। এর পরবর্তীতে আমরা আরো অনেক অ্যালগরিদম করব। অ্যালগরিদম তৈরির শর্ত। অ্যালগরিদম সহজবোধ্য হতে হবে, ইনপুট এবং আউটপুটে স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে, অ্যালগরিদমের কোনো ধাপের পুনরাবৃত্তি হবে না এবং প্রত্যেকটি ধাপে স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়। প্রত্যেকটি ধাপের লজিক্যাল ক্রম থাকতে হবে। লজিক্যাল ক্রম মানে যৌক্তিক ক্রম। সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান হতে হবে। তাহলে অ্যালগরিদমের শর্তগুলো কি কি? অ্যালগরিদম তৈরির শর্তগুলো: অ্যালগরিদম সহজবোধ্য হতে হবে, অর্থাৎ এটা সহজ হতে হবে, প্রত্যেকটি ধাপে স্পষ্ট হতে হবে এবং লজিক্যাল ক্রম থাকতে হবে। অ্যালগরিদম তৈরির সুবিধা: সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, এটি কোনো প্রোগ্রামিং ভাষার উপর নির্ভরশীল নয়, তাই প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই যে কারো পক্ষে এটি বোঝা সহজ। তাহলে এখানে কি বলছি? প্রোগ্রামিং জ্ঞান যদি কারো নাও থাকে, তাহলে সেও অ্যালগরিদম করতে পারবে। একটি অ্যালগরিদমের প্রতিটি ধাপের নিজস্ব লজিক্যাল ক্রম আছে, তাই এটি ডিবাগ করা সহজ। ডিবাগ বলতে কি বোঝাচ্ছে? ডিবাগ হচ্ছে ভুল খুঁজে বের করা। এটি প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে। তাহলে আমরা কি কি শিখলাম? অ্যালগরিদম কি,
অ্যালগরিদম তৈরির শর্ত, অ্যালগরিদমের সুবিধা। এবার আমরা ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র কি তা জানব। যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে ফ্লোচার্ট বলা হয়। অ্যালগরিদমে আমরা করছি কোনো কাজের ধারাবাহিক বর্ণনা, আর ফ্লোচার্টে ওই যে ধারাবাহিক বর্ণনাটা ওটাকেই চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকেই আমরা ফ্লোচার্ট বলছি। অন্যভাবে বলা যায় অ্যালগরিদমের চিত্ররূপই হলো ফ্লোচার্ট। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, এখানে একটি ছক দেয়া আছে। আমরা যদি ফ্লোচার্ট করতে যাই তাহলে আমাদেরকে নির্দিষ্ট কতগুলো চিত্র জানতে হবে। ফ্লোচার্টের ব্যবহৃত এই চিত্রগুলোর সাইজ ছোট বড় হতে পারে, কিন্তু এর আকৃতি ঠিক থাকবে। প্রথমেই দেয়া আছে আয়তকারের চিত্র, যা প্রক্রিয়াকরণ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা এর আগে অ্যালগরিদমে করেছি দুটি সংখ্যার গড় নির্ণয় করার সময় আমরা কি করেছি, সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, যা প্রক্রিয়াকরণ অংশে ব্যবহার করা হয়েছে আয়তাকার চিত্র দিয়ে। তারপরে আছে সামান্তরিকের চিত্র, যার দ্বারা ইনপুট নেয়া এবং আউটপুট দেয়াকে বোঝা যায়। তারপরে আছে ওভাল বা ডিম্বাকার চিত্র, যার দ্বারা শুরু এবং শেষকে বোঝা যায়। এরপরেই আছে হীরক চিত্র, যার দ্বারা সিদ্ধান্ত নেওয়া যায়। এরপরে আছে বৃত্তাকার চিত্র, একটি ছোট বৃত্ত দেওয়া আছে যা সংযোগ বা কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। এরপরে আছে ষড়ভুজের চিত্র, যার দ্বারা লুপ বা চক্রকে বোঝা যায়। তারপরে একটি চিত্র দেয়া আছে বা একটি আকৃতি দেয়া আছে যাকে আমরা সাবরুটিন বলে থাকি। এরপরে তীর চিহ্ন দেয়া চিত্র দেয়া আছে। তাহলে এই তীর চিহ্নগুলো প্রবাহ দিক নির্দেশ করে। এবং এরপরে আরেকটি চিত্র আছে যা বর্ণনা বা টিকা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তাহলে আমাদেরকে এই চিত্রগুলো, এখানে কয়টি চিত্র আছে, 1 2 3 4 5 6 7 8 9টি চিত্র দেওয়া আছে। তার মধ্যে 6টি খুব গুরুত্বপূর্ণ এবং বাকি 3টি কম গুরুত্ব বহন করে। তাহলে কোন 3টি? লুপ, সাবরুটিন এবং বর্ণনা বা টিকা, এটি কম ব্যবহার করা হয়। এই যে চিত্রগুলো দেয়া আছে, এই চিত্রগুলো পরীক্ষাতে এমসিকিউ হিসেবেও থাকতে পারে। অনেক সময় প্রশ্ন দেয়া থাকে, প্রশ্নে কি থাকে, এই চিত্রগুলো দিয়ে বলে যে কোনটির কি কাজ। আমরা দুটি সংখ্যার গড় নির্ণয়ে ফ্লোচার্ট করব। প্রথমেই শুরু, যাকে আমরা ওভাল বা ডিম্বাকার চিত্র দিয়ে শুরু করেছি। এরপরে ইনপুট, সামান্তরিকের চিত্র দেয়া আছে। তারপরে কি প্রক্রিয়াকরণ অংশে আয়তকার চিত্র দেয়া আছে। তারপরে কি আবার সামান্তরিকের চিত্র দেয়া আছে আউটপুটের জন্য, এবং শেষে ওভাল চিত্র দেওয়া আছে। তাহলে ফ্লোচার্টের ক্ষেত্রে শুরু এবং শেষের ক্ষেত্রে কি চিত্র দেওয়া আছে? ওভাল চিত্র। এখানে কয়টি চিত্র আছে? এখানে 6টি চিত্র আছে। 1 2 3 4 5 এবং এই যে তীর চিহ্ন দেওয়াগুলো, 6টি চিত্র আছে। তাহলে এর মধ্যে 3টি কমন। কি কি? শুরু এবং শেষ একই, ইনপুট এবং আউটপুট একই, এবং এই যে তীর চিহ্ন দেওয়া আছে এগুলো একই। ফ্লোচার্ট তৈরির নিয়মাবলী। প্রতিটি ফ্লোচার্টের অবশ্যই একটি শুরু এবং শেষ থাকবে। প্রচলিত চিহ্ন বা প্রতীক ব্যবহার করে ফ্লোচার্ট তৈরি করতে হবে। তীর চিহ্ন দিয়ে নিয়ন্ত্রণ প্রবাহ দেখাতে হবে। চিহ্নগুলো ছোট বড় হলে সমস্যা নেই, তবে আকৃতি ঠিক থাকতে হবে, যেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম। ফ্লোচার্টের সুবিধা। ফ্লোচার্ট ব্যবহার করে সমস্যা বিশ্লেষণ করা সহজ। প্রোগ্রাম উন্নয়নের সময় ফ্লোচার্ট একটি নীল নকশার ভূমিকা পালন করে। কি করে? একটি পরিকল্পনার ভূমিকা পালন করে। ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রাম বা সিস্টেম রক্ষণাবেক্ষণ সহজ হয়। ফ্লোচার্টকে যে কোনো প্রোগ্রামিং ভাষার কোডে রূপান্তর করা সহজ। এখন আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের তুলনা করব।
তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট দেখাও। তাহলে প্রথমে আমরা অ্যালগরিদম করব। প্রথম ধাপে শুরু। আমরা কি করেছি অ্যালগরিদম এবং ফ্লোচার্টের ক্ষেত্রে? দুটি ক্ষেত্রেই শুরু এবং শেষ থাকবে। তাহলে এখানে প্রথম ধাপে শুরু করেছি এবং ফ্লোচার্টে যা ওভাল চিত্রের মাধ্যমে আমরা এখানে স্টার্টকে লিখেছি, শুরু করেছি। এখানে আমরা স্টেপ 1 লিখতে পারি এবং স্টার্ট কথাটি লিখতে পারি যদি আমরা ইংলিশে লিখি। দ্বিতীয় ধাপে ইনপুট হিসাবে ABC চলকের মান গ্রহণ। তাহলে এখানে যেহেতু তিনটি সংখ্যার কথা বলেছে তাই আমরা তিনটি সংখ্যা ABC নিয়েছি। যেহেতু সংখ্যাগুলো নির্দিষ্ট নয়, তোমরা XYZ ও নিতে পারতে। তাহলে ইনপুট হিসাবে ABC চলকের মান গ্রহণ। এখানে এই ABC তিনটি ভেরিয়েবল বা চলক। ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা লিখেছি সামান্তরিকের চিত্র দিয়ে ইনপুট ABC। তৃতীয় ধাপে লিখেছি ABC চলকের মান যোগ করে সাম চলকে রাখি। কি করেছি? ABC চলকের মান যোগ করে সাম চলকে রাখি। যেহেতু তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করতে বলা হয়েছে তাই আমরা তিনটি সংখ্যা যোগ করব। এখানে ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা আয়তকার চিত্র দিয়ে প্রক্রিয়াকরণের কাজ করেছি, অর্থাৎ সাম সমান সমান A যোগ B যোগ C আমরা এখানে যোগ করেছি। এখানে সামেশনকে সংক্ষেপে সাম লেখা হয়েছে, সামেশন অর্থ যোগ। চতুর্থ ধাপে ফলাফল হিসাবে সাম চলকের মান প্রদর্শন। আমরা কাগজে কলমে করলে এইভাবে করে স্যারকে দেখাই। আর ফ্লোচার্টের ক্ষেত্রে প্রিন্ট সাম লিখেছি কারণ এটা কম্পিউটারের মাধ্যমে করা হয়েছে। চতুর্থ ধাপে। পঞ্চম ধাপে কি করছি? শেষ করেছি, যা ফ্লোচার্টের ক্ষেত্রে ওভাল বা ডিম্বাকার চিত্র দিয়ে এন্ড লিখেছি। আমরা আরো একটি তুলনা দেখব অ্যালগরিদম ও ফ্লোচার্টের। পরীক্ষায় যে কোনো একটি আসতে পারে, হয় অ্যালগরিদম অথবা ফ্লোচার্ট। তাহলে আমরা এখানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট দেখব। তাহলে প্রথমে অ্যালগরিদম। প্রথম ধাপে শুরু করেছি। দ্বিতীয় ধাপে ইনপুট হিসেবে বৃত্তের ব্যাসার্ধ আর এর মান গ্রহণ। তাহলে যেহেতু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব সেহেতু আমাদেরকে অবশ্যই বৃত্তের ক্ষেত্রফল কি স্বাভাবিক নিয়মে এটা জানতে হবে। বৃত্তের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি পাই আর স্কয়ার। তাহলে এখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যাকে আমরা ভেরিয়েবল বলছি। ঠিক আছে? তাহলে ইনপুট হিসেবে বৃত্তের ব্যাসার্ধ আর এর মান গ্রহণ করি। তৃতীয় ধাপে এরিয়া সমান সমান পাই ইন্টু আর ব্যবহার করে এরিয়া এর মান নির্ণয় করি। তাহলে এরিয়া হচ্ছে ইংলিশে বলা হচ্ছে এরিয়া, বাংলায় হলো ক্ষেত্রফল। তাহলে এরিয়া সমান সমান পাই ইন্টু আর। তার মানে এই যে এখানে যে চিহ্নটা বা চিত্রটা দেওয়া আছে, এখানে যে চিহ্নটা দেওয়া আছে এটাকে আমরা মাল্টিপ্লিকেশন বলছি বা গুণ চিহ্নকে বলা হয়েছে। এখানে আমরা লিখেছি এরিয়া সমান সমান পাই গুণন আর। চতুর্থ ধাপে ফলাফল হিসাবে এরিয়া এর মান প্রদর্শন। অনেকে প্রশ্ন করে এখানে ফলাফলটা কোথায়? আমরা তো আসলে এখানে প্রোগ্রামের একটা ডিজাইন করছি, তাই এখানে ফলাফলটা নেই। যদি নির্দিষ্ট করে সংখ্যা দেওয়া থাকতো তাহলে ওই প্রোগ্রামের জন্য ফলাফলটা বের হতো। যেমন ক্যালকুলেটরে একটা প্রোগ্রাম দেয়া থাকে এবং সেখানে আমরা কি করি? বিভিন্ন ধরনের সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করি। তাহলে এখানে সি এর এক্সপ্রেশন এবং বীজগণিতের এক্সপ্রেশনের মধ্যে কিছু পার্থক্য আছে, আমরা যা পরবর্তী ক্লাসে আলোচনা করব। পঞ্চম ধাপে শেষ করছি। ঠিক তেমনি ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা ওভাল চিত্র দিয়ে শুরু করছি স্টার্ট। তারপরে ইনপুটের জন্য আমরা সামান্তরিকের চিত্র দিয়েছি, ইনপুট আর নিয়েছি, বৃত্তের ব্যাসার্ধ। তারপরে আমরা কি করেছি? প্রক্রিয়াকরণের জন্য আয়তকার চিত্র দিয়েছি, যেখানে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এরিয়া সমান সমান পাই গুণন আর লিখেছি। এরপরে প্রিন্ট এরিয়া, তার মানে এটা আউটপুট বোঝানো হয়েছে।
এবং সর্বশেষে এন্ড শেষ করেছি। সুডোকোড। সুডোকোড কি? সুডো একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে ছদ্ম বা ফেক। সুডোকোড শব্দটি বোঝায় এটি কোনো কোড নয়, একটি প্রোগ্রামের কার্যপ্রণালী বর্ণনা বা উপস্থাপনার জন্য ইনফর্মাল উপায়ে ইংরেজি ভাষায় লেখা কতগুলো নির্দেশনার সমষ্টিকে সেক্ষেত্রে সুডোকোড বলে। একটি প্রোগ্রামের কার্যপ্রণালী বর্ণনা বা উপস্থাপনার জন্য ইনফর্মাল উপায়ে, ফর্মাল উপায়ে নয়, ইনফর্মাল উপায়ে ইংরেজি ভাষায় লেখা কতগুলো নির্দেশনার সমষ্টিকে একত্রে সুডোকোড বলে। মানে সুডোকোড হচ্ছে কোনো কিছুর খসড়া। আমরা যেমন অঙ্ক করার সময় খসড়া করি, ঠিক সেটাকেই আমরা সুডোকোড বলছি, শব্দ বা ফেক। তাহলে দুটি সংখ্যার গড় নির্ণয়ের সুডোকোড আমরা এখানে সংক্ষেপে লিখেছি। স্টার্ট, ইনপুট এ অ্যান্ড বি, এভিজি সমান এ যোগ বি ভাগ 2, প্রিন্ট অ্যাভারেজ, স্টপ। তাহলে আজকের আলোচ্য বিষয় থেকে তোমরা যা শিখলে, বলো তো দেখি তোমরা বলতে পারবে অ্যালগরিদম কি, ফ্লোচার্ট কি, সুডোকোড কি? আমি আশা করি তোমরা বলতে পারবে, তোমরা এটা শিখেছো। মানে আমি বলছি অ্যালগরিদম কি? কোনো একটি কাজের ধারাবাহিক বর্ণনাকেই অ্যালগরিদম বলে। ফ্লোচার্ট কি? এই যে অ্যালগরিদমে আমরা ধারাবাহিক বর্ণনা বলছি, ওটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকেই ফ্লোচার্ট বলছি। সুডোকোড কি? সুডোকোড হচ্ছে শব্দ বা ফেক, খসড়া, যাকে আমরা বলে থাকি। ভাষার কাজ। এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে সৃজনশীল, একটা কুমিল্লা বোর্ড 2016 সালে আর একটা বরিশাল বোর্ড 2016 সালে। চিত্র দুটিতে কি কি প্রশ্ন আছে ভালো করে তোমরা লক্ষ্য করো। হাইলাইট করা প্রশ্নগুলো তোমরা করবে। হাইলাইটগুলো যে প্রশ্ন, হাইলাইট করা যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা অ্যান্সার দিবে। এখানে ঘ নাম্বারটা, প্রথম কোশ্চেনের ঘ নাম্বার অ্যান্সারটা এখনো শেখানো হয় নাই, পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ তোমাদেরকে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।